বাড্ডা থানার হত্যা মামলায় সাবেক বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই ইলাহীকে তোলা হবে আদালতে। 10 দিনের রিমান্ড চাবে পুলিশ। সাবেক আইজিপি শহীদুল হক কারাগারে। জ্বালানি সংকটে অর্ধশতাধিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ। শহর থেকে গ্রামে তীব্র লোডশেডিংয়ে দুর্বিষহ জীবন। শিল্প কারখানায়ও ব্যাহত উৎপাদন। রফতানি আয়ের লক্ষ্য পূরণ নিয়ে শঙ্কা। নির্বাচনী বিতর্কে তুমুল বাকযুদ্ধ। যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছে ডেমোক্র্যাটরা। অভিযোগ ট্রাম্পের। মার্কিনদের জন্য ভয়ঙ্কর ও অযোগ্য রিপাবলিকান নেতা, কটাক্ষ কমলার। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরীকে আজ তোলা হবে আদালতে। 10 দিনের রিমান্ড চাইবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তৌফিক-ই ইলাহী চৌধুরীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি জানান, বাড্ডা থানার হত্যা মামলায় তাকে গ্রেফতারের পর ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। এদিকে নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল হককে সকালে আদালতে তোলা হয়। 7 দিনের রিমান্ড শেষ হওয়ায় তাকে কারাগারে পাঠায় আদালত। এই মুহূর্তে রাজধানীর মিন্টো রোড ডিবি কার্যালয়ের সামনে আছেন সহকর্মী মাইনুল হাসান। সরাসরি যাব তার কাছে। মাইনুল, রাজধানীর বাড্ডা থানায় ফুজি টাওয়ারের নিচে সুমন শিকদার হত্যা মামলায় গতকাল রাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা তৌফিক ইলাহীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে আনা হয় এবং সেই সময় থেকে কিন্তু তিনি ডিবি কার্যালয়ে আছেন এবং আজ সকালে তাকে আদালতে নেওয়ার কথা ছিল, তবে সকালে নেওয়া হয়নি। এখন যে আমাদের ডিবি কার্যালয় থেকে যেমনটা জানানো হয়েছে, দুপুরবেলা তাকে ডিবি কার্যালয় থেকে আদালতে নেওয়া হবে এবং সেখানে আদালতে তারা তৌফিক ইলাহীর 10 দিনের রিমান্ড চাইবেন। এবং আমরা দেখেছি যে এই মামলায় একই মামলায় সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুনশিরও কিন্তু রিমান্ড চেয়েছিল এবং রিমান্ডও পেয়েছিল এবং সে একই মামলায় কিন্তু তৌফিক ইলাহীকে গ্রেফতার দেখানো হয়েছে। আজ দুপুর 2টার পর তাকে ঢাকার যে সিএমএম আদালত, সেই সিএমএম আদালতে নেওয়া হবে। এবং আপনারা জানেন যে গত 5 আগস্টের পর শেখ হাসিনা যখন ভারতে চলে যান, তারপর থেকেই কিন্তু একের পর এক মামলা দায়ের হচ্ছে। যেই গণহত্যা হয়েছে গত জুলাই এবং আগস্ট মাসে, তার অভিযোগে দেশের বিভিন্ন স্থানে, এবং সেই সকল মামলায় কিন্তু একাধিক আসামি এবং এমনই একটি মামলায় কিন্তু তৌফিক ইলাহীকেও পলাতক অবস্থায় এতদিন ছিলেন। সেইখান থেকেই কিন্তু গতকাল রাতে গুলশান থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ এবং গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। এবং আজ সকালে কিন্তু আরেকটা যে সাবেক আইজিপি, তাকে কিন্তু আদালতে নেওয়া হয়েছিল এবং সেই আইজিপির যে আদালতে নেওয়ার পরে তাকে রিমান্ড শেষে আদালতে নেওয়া হয়। 7 দিনের রিমান্ড হয়েছিল তারপর কিন্তু তাকে আদালত থেকে সরাসরি জেলে প্রেরণ করা হয়। এবং এখন পর্যন্ত এই আরেক আইজিপি রয়েছেন আব্দুল্লাহ মামুন, তাকেও কিন্তু 8 দিনের রিমান্ড দেওয়া ছিল। তাকে আজ সম্ভবত আর তোলা হবে না, তবে কাল হয়তো সেই আইজিপিকেও আদালতে তোলা হতে পারে। এখন পর্যন্ত ডিবি কার্যালয়ে আমাদের যে কাছে সর্বশেষ যে তথ্য, যে তৌফিক ইলাহী গতকালকে যে গ্রেফতার হয়েছেন, তাকে আজ দুপুরের পর যে সিএমএম আদালতে সেখানে তোলা হবে এবং তার 10 দিনের রিমান্ড আবেদন করবে পুলিশ। এ ছিল আমার কাছ থেকে ডিবি কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ। মাইনুল হাসান, রাজধানীর ডিবি কার্যালয়ের সামনে থেকে। আবারও দেশ জুড়ে দুর্ভোগের কারণ লোডশেডিং। রাজধানীর বিভিন্ন এলাকায় গ্রাহকদের দিনে বিদ্যুৎহীন থাকতে হচ্ছে 3 থেকে 4 ঘন্টা। ঢাকার বাইরের চিত্র দুর্বিষহ। দিনে কখনো লোডশেডিং ছাড়াচ্ছে 2000 মেগাওয়াট। মূলত বড় পুকুরিয়া বন্ধ, আদানির কম সরবরাহ সহ অর্ধশতাধিক কেন্দ্রে জ্বালানি সংকটই দেখা দিয়েছে তীব্র লোডশেডিংয়ের। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম। মধ্য দুপুর, তবু রাজধানীর অন্যতম প্রাণকেন্দ্র শ্যামলীর এই বিপণী বিতানের ভুতুরে চিত্র। বিদ্যুৎ নেই, তাই থমকে গেছে স্বাভাবিক কর্মতৎপরতা, কমে গেছে বিক্রি বাট্টা। কেউ বিকল্প উপায়ে কাজ চালিয়ে নেওয়ার চেষ্টায়, কেউ বা গরম থেকে একটুখানি স্বস্তির খোঁজে। প্রতিদিন মনে 4-5 বার যায়, কখনো 2 ঘন্টা থাকে না, কখনো 1 ঘন্টা থাকে না। কখনো কাস্টমার বাইরে থেকে দেখতেছে যে ভিতরে অন্ধকার, কারেন্ট নেই, বিদ্যুৎ নেই, ভিতরে ঢোকে না। অনেক সময় মহিলা কাস্টমার ভয়ে ঢোকে না। ফটোকপি
এবং প্রিন্টের যেসব কাজকর্ম এগুলো বিদ্যুৎ ছাড়া একেবারেই আসলে আমরা অচল। ওনাদের যেমন ক্ষতি হইতেছে আমাদেরও কিন্তু টাইমে অনেক ক্ষতি হইতেছে। রাজধানীবাসী বলছেন কয়েকদিন ধরে হঠাৎই বেড়েছে লোডশেডিং। অসহনীয় গরমে দিনে কয়েক ঘন্টা বিদ্যুৎ না থাকা চরম অতিষ্ঠ করে তুলছে যাপিত জীবন। বিদ্যুৎ না থাকার কারণে ব্যবসা বাণিজ্যের বেশি ক্ষতি হইতেছে, কারণ বিদ্যুৎ যখন না থাকে কাস্টমার তখন ভিতরে ঢোকে না। কারেন্টের জন্য ঘুমাতে পারি না, ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়। সাম্প্রতিক সময়ে 14 থেকে 16,000 মেগাওয়াটে ঘুরপাক খাচ্ছে বিদ্যুৎ চাহিদা। তারপরও কখনো কখনো লোডশেডিং ছাড়াচ্ছে 2,000 মেগাওয়াট। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে 27,000 মেগাওয়াট উৎপাদন সক্ষমতা থাকার পরও কেন তীব্র লোডশেডিং? এবারের বিদ্যুৎ সংকটের মূল কারণ জ্বালানির অভাব। অন্তত 54টি বিদ্যুৎ কেন্দ্র ধুঁকছে গ্যাস ও জ্বালানি তেলের সংকটে। কয়লার অভাবে ঝুঁকিতে মাতার বাড়ি, উৎপাদন কমছে আদানির। আর যান্ত্রিক ত্রুটি ও কারিগরি সমস্যায় বন্ধ বড়পুকুরিয়া রামপালের প্রথম ইউনিট সহ 41টি বিদ্যুৎ কেন্দ্র। 3 মাস ধরে রক্ষণাবেক্ষণে থাকা সামিটের এলএনজি টার্মিনাল তীব্র করেছে বিদ্যুৎ কেন্দ্রে গ্যাসের অভাব। সংকট কমাতে ভাসমান এই টার্মিনালের উৎপাদনে ফেরার অপেক্ষায় বিদ্যুৎ বিভাগ। আমরা ইগারলি ওয়েটিং ফর এফএসআরইউটা আসলেই মনে করেন যে আমাদের প্রবলেম 90% শেষ আর কি। আমরা চেষ্টা করতেছি হয়তো উইদিন 1 উইক এই জিনিসগুলোর অনেকটাই সমাধান হবে আর কি। বিশেষজ্ঞরা মনে করেন এতদিনের নানা ভুল নীতি আর জ্বালানি সংস্থান না করেই ঢালাও বিদ্যুৎ কেন্দ্র তৈরির মাসুল দিতে হচ্ছে। একটা হচ্ছে প্ল্যানিং এর সমস্যা, যেগুলো করেছি সেগুলো যে ঠিক পাওয়ার প্ল্যান্ট যেগুলো আমাদের প্রয়োজন, হ্যাঁ সেটাও আবার না, হ্যাঁ, এবং এর সাথে যে জ্বালানি নিশ্চিত করা সেটাও আমরা করি নাই। যেটা সঠিক আমাদের চাহিদা সেটার ভিত্তিতে পাওয়ার প্ল্যান্ট করা, কিন্তু তারা কখনো এটা করে নাই। বিশেষজ্ঞদের পরামর্শ আমদানি নির্ভরতা কমিয়ে নজর দিতে হবে নবায়নযোগ্য উৎসে। চাহিদার তুলনায় বর্তমানে বিদ্যুতের সক্ষমতা প্রায় দ্বিগুণ। তবে এত বিদ্যুৎ কেন্দ্র থাকার পরও কেন সইতে হচ্ছে লোডশেডিং তা নিয়ে জনমনে নানা প্রশ্ন। একই সঙ্গে গ্রাহকদের চাওয়া শিগগিরই মুক্তি মিলুক এই পরিস্থিতির থেকে, নিশ্চিত হোক বিদ্যুতের স্বাভাবিক সরবরাহ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। শিল্পে বিদ্যমান জ্বালানি সংকটের মধ্যে চলতি অর্থবছরের জন্য নির্ধারিত রফতানি আয়ের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব নয়, এমন দাবি করে লক্ষ্য অর্জনে ব্যাংক ও কাস্টমস কর্মকর্তাদের হয়রানি বন্ধেরও দাবি জানিয়েছে নিট পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিকেএমইএ। আর বৈশ্বিক প্রেক্ষাপটে 12.40% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাকে উচ্চাভিলাষী হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। কিছু তথ্যগত ইস্যু ছিল আপনাদের। গেল রোববার সচিবালয় চলতি অর্থ বছরের জন্য পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা $5,750 কোটি নির্ধারণের কথা জানান অর্থ উপদেষ্টা। গ্রোথ কতটুকু হবে বিচারে আপনারা দেখতে পাবেন। এরপরই ব্যবসায়ীদের মনে প্রশ্ন জেগেছে রপ্তানি আয়ের প্রবৃদ্ধির এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি নাকি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর তথ্যে ভর করে। অ্যাকচুয়াল যেটা আসলে রপ্তানি হয়েছে সেই ফিগারটার উপর কি দিয়েছেন নাকি ইবিবির তথ্যগতভাবে যে ফিগার সেটার উপর দিয়েছেন, এটা একটা প্রশ্ন। এবং তার উপর কি 12.5%? রপ্তানি আয়ের 80% বেশি যোগান দেয়া তৈরি পোশাক শিল্প মালিকদের এমন সংশয়ে পড়ার কারণ গেল অর্থ বছরের প্রথম 10 মাসেই দুই সংস্থার হিসাবের গড়মিল দাঁড়ায় $1,081 কোটি। এমন তথ্য বিভ্রাটে পড়ে বিকেএমইএ বলছে জ্বালানি সংকট, ব্যাংক খাতের হয়রানি আর কাস্টমস কর্তাদের স্বেচ্ছাচারিতা না কাটলে কোনোভাবেই সরকার নির্ধারিত রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব নয়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে জ্বালানি, গ্যাস এবং বিদ্যুতের সংকট। এই সংকট যদি সরকার সমাধান করতে পারে। 2 নম্বর হচ্ছে ব্যাংকিং খাতে যে অরাজকতা চলছে, ব্যাংকের যে অসহযোগিতা চলছে। একটা ব্যাক টু ব্যাক এলসি করতে দিলে 15-20 দিন 1 মাস ব্যাংকই খেয়ে ফেলে, তাহলে আমি আর লিড টাইমের যদি অর্ধেক যদি ব্যাংক খেয়ে ফেলে তাহলে আমি আর উৎপাদন করব কখন আর রপ্তানি করব কখন। তৃতীয়ত হচ্ছে কাস্টমস বা এনবিআর এর নানা রকমের জটিলতা। ইউরোপ আমেরিকার বাজার পরিস্থিতি বিবেচনায় অর্থনীতিবিদরাও বলছেন দ্রুত পরিবর্তনশীল চাহিদার বিপরীতে 12.40% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ব্যবসায়ীদের দাঁড় করাবে এক কঠিন চ্যালেঞ্জের মুখে। এই লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী, তার কারণ বিশ্ববাজারে যে পরিস্থিতি এখন সব জায়গাতে কিন্তু ভালো ডিমান্ড নেই। বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নের যে মার্কেট, সেখানে কিন্তু আমাদের যে পণ্যের চাহিদা বা সারা পৃথিবীর যে আরএনজি প্রোডাক্টের যে চাহিদা, তো সেটা কিন্তু অতটা আশাব্যঞ্জক নয়। বৈচিত্র্যময় পণ্য নিয়ে রপ্তানি বাজারে যেতে পারলে ক্রেতা টানতে বাংলাদেশ সুবিধা করতে পারবে, এমন আরেক চ্যালেঞ্জের কথা মনে করিয়ে দেন তারা। যে হাই ভ্যালুর যে সমস্ত আরএনজি প্রোডাক্ট সেগুলোতে যেতে হবে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।
সাভারের আশুলিয়ায় বিক্ষোভের মুখে এখনো বন্ধ রয়েছে 20টি পোশাক কারখানা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। শিল্প পুলিশ জানিয়েছে সকাল থেকে ডিইপিজেড সহ অধিকাংশ কারখানায় কাজে যোগ দেন শ্রমিকরা। তবে বেশ কয়েকটি কারখানায় শ্রমিকরা প্রবেশ করে কাজ না করে বেরিয়ে আসেন। এদিকে অস্থিতিশীল পরিবেশ বিবেচনায় হামিম গ্রুপের 6টি সহ অন্তত 20টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিল্পাঞ্চলে পুলিশ ও বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চাকরি শৃঙ্খলা পরিপন্থী স্ট্যাটাস, মন্তব্য ও কন্টেন্ট শেয়ার করা থেকে বিরত থাকতে বিচারকদের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। অমান্য করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচার বিভাগের কোনো কর্মকর্তা বিচারিক কর্মঘণ্টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন। কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়োগকারী ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সম্পর্কে বিরূপ মন্তব্য করছেন, যা চাকরি শৃঙ্খলা বিধিমালার পরিপন্থী ও অসদাচরণের শামিল। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বিচারকরা সতর্ক না হলে সুপ্রিম কোর্টের নির্দেশনা অমান্য করলে পেশাগত অসদাচরণ হিসেবে গণ্য করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বিধিমালা সহ প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। আওয়ামী লীগের দুঃশাসন ও সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংসে জড়িত দুর্নীতিবাজ সরকারি কর্মচারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক। সকালে নোয়াখালীর সেনবাগের লালপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে কথা বলেন তিনি। এখন পানি কিছু শুকাচ্ছে, এখন ঘরের মধ্যে কাদা। এখন আপনাদেরকে সরকারের কাছে আমাদের দাবি থাকবে এদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। কারণ এখন আর দুর্নীতিবাজ সরকার নাই, শেখ হাসিনা নাই, আওয়ামী লীগও নাই। তাই আমরা সরকারের কাছে আবেদন জানাবো, দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মচারীরা যারা শেখ হাসিনাকে সহযোগিতা করেছে, গণতন্ত্র হত্যা করেছে, সংবিধান নষ্ট করেছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নষ্ট করছে, তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করে এই সরকার যেন একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে। বাংলাদেশ ও ভারত সফর করবেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। 16 সেপ্টেম্বরের মধ্যে এই সফরের কথা রয়েছে। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দুই দেশ সফরের সময় ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের অংশীদারদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা বিকাশে সহায়তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন লু। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠকের জন্য লু একটি আন্তঃসংস্থা প্রতিনিধি দলে যোগ দেবেন। যুক্তরাষ্ট্র কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, স্থিতিশীলতা এবং উন্নয়নের প্রয়োজনে সহায়তা করতে পারে তা নিয়েও আলোচনা করবেন। ছিলেন খাদ্যমন্ত্রী ও স্থানীয় এমপি। সে প্রভাব খাটিয়েই নওগাঁয় ভোগ্য পণ্য থেকে নিয়োগ বাণিজ্যের বলয় গড়ে তুলেছিলেন সাধন চন্দ্র মজুমদার, স্থানীয়দের কাছে যেটি পরিচিত সাধন সিন্ডিকেট নামে। সরকার পতনের পর অনেকেই বলছেন, সাধনের 4 বারের এমপির মেয়াদে এই সিন্ডিকেট হাতিয়ে নিয়েছে কয়েক হাজার কোটি টাকা। অভিযোগ তদন্তে মাঠে নেমেছে দুদক। রকিবুল ইসলামের ছবিতে এমআর রকির রিপোর্ট। সাপাহার, পোরশা ও নিয়ামতপুর এই 3 উপজেলা নিয়ে গঠিত নওগাঁ এক সংসদীয় আসন। 2008, 2014, 2018 ও সর্বশেষ 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হন সাধন চন্দ্র মজুমদার। 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত তিনি ছিলেন খাদ্যমন্ত্রীর দায়িত্বে। দলীয় পদ আর ক্ষমতার অপব্যবহার করে তিনি এলাকায় গড়ে তোলেন শক্ত সিন্ডিকেট, যার মূল লক্ষ্য ছিল শুধু অবৈধভাবে অর্থ উপার্জন। আজ থেকে 15-16 বছর আগে তাদের এমন কোনো সম্পদ ছিল না। 2-3-4 বিঘা জমি ছিল, টেন্ডার জমি 8-10 বিঘার মতো ছিল। বিভিন্ন পুকুর, মৎস্য পুকুর লুটপাট এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন চাকরির জন্য দেওয়ার জন্য অসংখ্য লোকের থেকে বিভিন্ন রকম টাকা হাতিয়ে নিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, সাধন চন্দ্রের ছোট ভাই মনোরঞ্জন মজুমদার মোনার দায়িত্বে ছিল চালের বাজারের সিন্ডিকেট ও পুকুর জলাশয় নিয়ন্ত্রণ। ছোট মেয়ে তৃণা মজুমদার নিয়ন্ত্রণ করত সরকারি বেসরকারি নিয়োগ ও বদলি। 2 জামাতা নাসিম আহমেদ, আবু নাসের এবং ভাতিজা রাজেশ মজুমদারের দায়িত্ব ছিল টেন্ডার বাণিজ্য। তাদের সহযোগিতায় সাধন সিন্ডিকেট হাতিয়ে নিয়েছে কয়েক হাজার কোটি টাকা। যতগুলা খাস পুকুর আছে এগুলা মন্ত্রী, মন্ত্রীর ভাই
তার এক নাতি জোর করে দখল করে খায়। চাকরির টাকা, যে কোনো রাস্তার টাকা, যত কিছু টাকা, সমস্ত টাকা কোটি শত শত কোটি টাকা এই পার করছেন ইন্ডিয়াতে। চাল ব্যবসায়ীদের অভিযোগ, গত 1.5 দশকে চালের বাজারের দর ওঠানামার কারণ ছিল সাধন মনোরঞ্জন সিন্ডিকেট। তারাই সিন্ডিকেটের মধ্যে আমি মনে করবো যে তারাই এগুলো ডিস্টার্ব করছে, কোনো ব্যবসায়ীরা করেনি। তাদের পলিসিগত, তাদের ভুলের গত, তারা টাকা কামানোর হয়তো প্রয়োজনে এগুলো করছে। এরই মধ্যে সাধন সিন্ডিকেটের অনিয়ম ও দুর্নীতি তদন্তে মাঠে নেমেছে দুদক। সাধন চন্দ্রকে আসামি করে 2টি মামলা করেছেন ভুক্তভোগীরা। বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করেছেন এবং হামলা, দখল, বিভিন্ন মানুষের সম্পত্তি দ্বারা দখল করেছেন, সেই সকল ব্যাপারেও মামলার প্রস্তুতি চলছে। সাবেক খাদ্যমন্ত্রী জনাব সাধন চন্দ্র মজুমদার এবং সাবেক সংসদ সদস্য জনাব সলিমুল উদ্দিন তরফদারের বিরুদ্ধে দুর্নীতি বিষয়ে অনুসন্ধান কার্যক্রম শুরু করা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যায় সাধন চন্দ্র মজুমদার ও তার পরিবারের সদস্যরা। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। সৃজনশীল প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে চলতি বছরের 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর বার্ষিক পরীক্ষা। আর ত্রিভুজ, চতুর্ভুজ ও বৃত্ত নয়, ফল প্রকাশ হবে গ্রেডিং পদ্ধতিতে। সাময়িক সময়ের জন্য সৃজনশীল পরীক্ষা পদ্ধতি অনুসরণ করা হলেও আরও গ্রহণযোগ্য মূল্যায়ন পদ্ধতি প্রবর্তনের পরামর্শ অভিভাবক ও শিক্ষা সংস্কার আন্দোলন সংশ্লিষ্টদের। শাকির আহমেদের রিপোর্টে বিস্তারিত। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই শুরু হয়েছে রাষ্ট্র সংস্কার। তারই ধারাবাহিকতায় সংস্কার হবে শিক্ষা খাতেও। দীর্ঘদিন ধরে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাবিদরা নতুন কারিকুলাম বাতিলের দাবি জানিয়ে আসছিলেন। অন্তর্বর্তীকালীন সরকার সে দাবির বাস্তবায়নে বাতিল করেছে নতুন কারিকুলামের সমালোচিত মূল্যায়ন পদ্ধতি। চলতি বছরের 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর বার্ষিক পরীক্ষা হবে সৃজনশীল প্রশ্নপত্রে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি বলছে, প্রতি বিষয়ের 100 নম্বরের পরীক্ষায় থাকবে সংক্ষিপ্ত ও বর্ণনামূলক প্রশ্ন, সঠিক উত্তর ও শূন্যস্থান পূরণ। সামষ্টিক মূল্যায়নে 70% আর শিক্ষণকালীন মূল্যায়ন হবে 30%। একটা অংশ থাকবে যে সংক্ষিপ্ত এমসিকিউ এবং আর বাকিগুলো হচ্ছে সিকিউ ধরনের কোশ্চেন, এবং যে উদ্দীপক থাকে উদ্দীপক ছাড়াও কিছু প্রশ্ন আমরা রাখবো। তারপরে ধরেন আরও যে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন কিংবা ধরেন যে শূন্যস্থান পূরণ, ট্রু ফলস, এগুলো থাকবে। অর্থাৎ একজন শিক্ষার্থীকে বিভিন্ন দিক থেকে মূল্যায়ন, প্রশ্নের কাঠামোর ভ্যারাইটি দিয়ে আমরা মূল্যায়ন করব। পরীক্ষার ফল প্রকাশে থাকছে না আলোচিত সমালোচিত ত্রিভুজ, চতুর্ভুজ ও বৃত্ত। এর পরিবর্তে আবারও চালু করা হবে নম্বর ভিত্তিক গ্রেডিং পদ্ধতি। আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে মানদণ্ডগুলি আছে তার উপর ভিত্তি করে আমরা স্কেলটা ওইভাবে করব। সেটা আমরা নম্বরের ভিত্তিতে আগে ঠিক করে তারপরে সেটাকে আমরা গ্রেডে পরিবর্তন করব। চলতি বছরের সাময়িক সময়ের জন্য পুরনো সৃজনশীল প্রশ্ন পদ্ধতির প্রচলনকে ইতিবাচক আখ্যা দিয়ে দ্রুত সবার কাছে গ্রহণযোগ্য পরীক্ষা পদ্ধতি প্রবর্তনের দাবি অভিভাবক ও শিক্ষা সংস্কার আন্দোলনকারীদের। আমরা জানি যে সৃজনশীল মূল্যায়ন পদ্ধতির মধ্যে অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু তারপরেও আমাদের সেখানে আপাতত অন্তর্বর্তীকালীন পদক্ষেপ হিসাবে যেতে হচ্ছে। অংশীজনের মতামতের প্রতিফলন ঘটিয়ে গ্রহণযোগ্য পরীক্ষা পদ্ধতি প্রচলনের বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কাজ করবে বলে জানান বোর্ডের চেয়ারম্যান। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় টেলিভিশন বিতর্কে মুখোমুখি হলেন কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। এবিসি নিউজের আয়োজনে 90 মিনিটের বাকযুদ্ধ, একে অন্যের বিরুদ্ধে অভিযোগের তীর ছোড়েন। রিপাবলিকান নেতা ট্রাম্পকে স্বৈরাচার আখ্যা দিয়ে কমলা বলেন, মার্কিনদের ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর এবং অযোগ্য তিনি। অন্যদিকে ট্রাম্প বলেন যে বাইডেন ও কমলা দেশকে ধ্বংস করে দিয়েছেন, তারা তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দিতে পারেন। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। ঐতিহাসিক টেলিভিশন বিতর্কে প্রথমবারের মতো মুখোমুখি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। যদিও 90 মিনিটের পুরো সময় জুড়ে এতটাও সৌজন্যতায় ভরা ছিল না বিতর্ক। শুরুতেই প্রশ্ন করা হয় কমলাকে। বিতর্কে উঠে আসে অভ্যন্তরীণ ও বৈশ্বিক নানা ইস্যু। স্থান পায় স্বাস্থ্য ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, কর্মসংস্থান, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ ইস্যু, বৈদেশিক নীতি, রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল হামাস যুদ্ধসহ বিভিন্ন বিষয়। ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস বলেন, কোভিড মহামারী মোকাবেলায় চরমভাবে ব্যর্থ হয়েছিলেন ট্রাম্প।
জবাবে ট্রাম্প বলেন কোভিড মোকাবেলায়ও তিনি কার্যকর ব্যবস্থা নিয়েছিলেন, বরং বাইডেন কমলা জুটি গত 4 বছরে অর্থনীতি ধ্বংস করেছেন। বিতর্কে উঠে আসে রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল হামাস যুদ্ধ প্রসঙ্গ। ট্রাম্প বলেন 2 যুদ্ধে হাজার হাজার মানুষের মৃত্যুর জন্য বাইডেন কমলা প্রশাসন দায়ী। কমলা জানান যুদ্ধে ইউক্রেন ও গাজায় নিরীহ মানুষকে সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পকে স্বৈরাচার আখ্যা দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেন যুক্তরাষ্ট্রের জনগণ কোনোভাবেই ক্যাপিটল হিলে হামলাকারী, যৌন নির্যাতক ও ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত অসৎ একজন ব্যক্তিকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান না। এখানেও কমলাকে এক হাত নিয়েছেন ট্রাম্প, বলেন তাকে নির্বাচনে হারাতে একের পর এক আইনি ষড়যন্ত্র হয়েছে। বিতর্কের পর কে জিতেছেন, কমলা হ্যারিস নাকি ডোনাল্ড ট্রাম্প, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আর কিছুটা সময়। তবে চূড়ান্ত ফলাফলের জন্য মার্কিন জনগণ, সেই সাথে পুরো বিশ্বকে অপেক্ষা করতে হবে প্রায় 2 মাস। এই বছরের নভেম্বরের 5 তারিখ হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। 5 অগস্ট আশুলিয়ায় ছাত্র জনতার আন্দোলনে গুলি করে হত্যার পর ভ্যানে 6 জনের লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2টি অভিযোগ দায়ের করা হয়েছে। এ নিয়ে হাইকোর্টে ব্রিফ করছেন আইনজীবী, সরাসরি যাচ্ছে সেখানে। তার মৃত্যুর ঘটনায় তার মা মোসাম্মদ শাহিনা বেগম বাদী হয়ে একটা অভিযোগ দায়ের করেছেন এবং অন্য আরেকটি ঘটনা, একই ঘটনায় অন্য আরেকজন ভিকটিম যার নাম হচ্ছে আসাবুর, সে আশুলিয়া থানাধীন শাহিন স্কুলের 10ম শ্রেণীর ছাত্র, তার পক্ষে তার ভাই বাদী হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করেছেন। এই 2 অভিযোগে টোটাল সাবেক প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক আইজিপি সহ মোট 70 জনকে আসামি করা হয়েছে। আসামির বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে তারা আন্দোলনরত ছাত্র জনতাকে আংশিক বা সমূলে নির্মূল করার জন্য তাদের অধীনস্থ পুলিশ বাহিনীকে হত্যার নির্দেশ দিয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মেনে আশুলিয়া ঘটনা 5/8/2024 তারিখ আশুলিয়া থানায় কর্মরত সকল অফিসার ফোর্স নির্বিচারে আন্দোলনরত ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে এবং গুলি চালিয়ে 6 জন ছাত্রকে হত্যা করেছে। 2টা মামলা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রী শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, ঘটনাকালীন সময়ে পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহ মামুন, ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি, বেক্সিমকো গ্রুপের সিকিউরিটি ইনচার্জ মেজর অবসরপ্রাপ্ত আরিফ আর এবং তারা আমি 2 জনের পরিচয় পেয়েছি যে বাদী যে 2টি ঘটনায় অভিযোগ দায়ের করেছে। যে সজল, সে সিটি ইউনিভার্সিটিতে 2য় সেমিস্টারের ছাত্র ছিল এবং সাবুর, সে শাহিন স্কুলের 10ম শ্রেণীর ছাত্র ছিল। কোনটা? টোটাল 2টা মামলায় 70 জন। হ্যাঁ, 2টাতে কিছু আসামি কমন আছে। নিয়মতান্ত্রিক উপায় এখন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এটা তদন্ত, ওরা ডায়েরি হিসেবে অন্তর্ভুক্ত করেছে এবং এটা ওরা তদন্ত শুরু করবে। না, আমার ধারণা নেই। লাইভ আছে, আর একটু যদি কাইন্ডলি বলেন যে আপনারা কার কার বিরুদ্ধে কি অভিযোগ এবং ভিকটিম কে কে? এই মামলাটাতে আবার বলে শুরু থেকে বলতাম। 5/8/24 তারিখ আশুলিয়া থানা এলাকায় পুলিশের নির্বিচার গুলিতে যে 6 জন ছাত্র শহীদ হয়েছিল, এই 6 এবং তাদের লাশগুলো পরবর্তীতে পুলিশ পুড়িয়ে দিয়েছে। এই 6 জন হচ্ছে আসাবুর, আব্দুল। আমরা সরাসরি ছিলাম হাইকোর্টে। আবার একটু হাইকোর্টে যাব। পিলখানা বিডিআর হত্যা মামলা নিয়ে ব্রিফ করছেন আসামি পক্ষের আইনজীবী, সরাসরি যাচ্ছে সেখানে। 2008 সালের পরিকল্পনা, এখানে তারা এটা ঘটানোর জন্য বহুবার চেষ্টা করছে, বিদ্রোহ ঘটানোর জন্য কিছু লোক। এবং দেখবেন 2009 তারিখের 2009-এর 16 ফেব্রুয়ারি থেকে তাপস সাহেবের সাথে মিটিং সৈনিকদের, সেটা তোরাবালি, ডিএডির তোরাবালির বাসায় শুরু হয় সেই মিটিংগুলো গোয়েন্দা সংস্থা থেকে সে কি জানে নেই, এনএসআই থেকে জানে নেই, ডিজিএফআই থেকে সে জানে নেই। তারপরে বিডিআরের একটা গোয়েন্দা সংস্থা আছে আরএসইউ, তারাও সেগুলো কি তাদের জানায় নেই। 18 তারিখে সিপাহী জাকিরের কোচিং সেন্টারে তারা 7-8 জন বহিরাগত সহকারে মিটিং করেন। 21 ফেব্রুয়ারি
রিলিফ বিতরণ করা নিয়ে দাবি দাওয়া নিয়ে আলোচনা হয় তাদের বিভিন্ন জায়গায়, এবং ডিএডি তৌহিদির বাসায় একাধিকবার আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে এমপি তাপস সাহেবের সাথে এই 20 থেকে 25 জন যে ছিল বিডিআর সৈনিক এবং বহিরাগত কিছু ছিল, তারা বলছে যে স্যার এখানে 7-8 জন বহিরাগত ছিল, তাদের আমরা চিনি না, কিন্তু তারা বাংলা হিন্দি দুই ভাষায় কথা বলে। তো আমি মামলার সূত্রে তাদের সাথে যখন মিশছি তারা যখন আমাকে জানাইছে, তো সেখানে অনেকবার মিটিং হয়। আমাদের ঘটনার কথা ছিল 24 তারিখ সাধারণ সকল বিডিআর সৈনিকরা 24 তারিখে এটা বলতে চাইছিল যে প্রধানমন্ত্রী আসার পরে তাকে জিম্মি করে তাকে নিয়ে তাকে আটকে আমরা কোনো হতাহত করব না, আমরা তাকে চারিদিকে ব্যারিকেড দিয়ে আমরা দাবি দাওয়া আদায় করব। সাধারণ আইনজীবীরা এটা হত্যা বা গুণের সঙ্গে ছিল না, কিন্তু তারা বলতেছে স্যার 20-25 জন যে সারা সবসময় মিটিং করছে আওয়ামী লীগের সাথে বা সাথে নেতৃবৃন্দের সাথে এমপিদের সাথে এবং বারবার যারা মিটিং করছে তারাই এবং আর কিছু বহিরাগত তারা এই 24 তারিখের ব্যাপারে তারা কোনো ঘটনা। আমার দাবি হচ্ছে যে মঈন আহমেদ যেটা বলছে যে আমি অর্ডার দিয়েছি, আমি বলেছি আমি এটা নির্দোষ হিসেবে সে নিজেরা প্রতিষ্ঠা করতে চেয়েছে। আমি বলতে চাচ্ছি যে সৈনিকদের মুখে যেটা শুনছি 9টা 9:30 যখন শুরু হয় গোলাগুলি, শাকিল সাহেব যখন মারা যায় সেই 9:30টার সময় নিউ মার্কেটের যে গেটটা ছিল সেই গেটটা র্যাব আইসা অবস্থান নিয়েছে। তারা ভিতরে ভীত এবং তারা এই আর্মির এবং র্যাবের ভয়ে তারা সকলে বাইরে হয়ে যাওয়ার জন্য, এবং ওই 25 জন এবং বহিরাগত তারা তাদের বাইরে হতে দিবে না, এরকম একটা পরিস্থিতি। ইন দ্য মিন টাইম ওইখানে যদি 10টার মধ্যে একটা গাড়ি মানে আমরা সরাসরি হাইকোর্টে ছিলাম। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে কথা বলছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সরাসরি যাচ্ছে সেখানে। ক্যাটাগরির রোগী আমরা দেখতে পেয়েছি। একটা হচ্ছে যাদের দুটো চোখ ড্যামেজড হয়ে গেছে কমপ্লিটলি, যাদের একটা চোখ ড্যামেজড হয়েছে, যাদের হয়তো চোখগুলো চিরস্থায়ীভাবে নষ্ট হয়েছে সেটা একটা ক্যাটাগরি, যাদেরটা রিকভার করার মতো আছে সেটা একটা ক্যাটাগরি, আর চোখের বাইরেও মুখমণ্ডল সহ সারা শরীরে অসংখ্য গুলি এবং পিলেট বিদ্ধ অবস্থায় রোগীরা এখানে আছেন। সর্বশেষ আজকেও আমরা দেখলাম 47 জন রোগী এখন পর্যন্ত এখানে চিকিৎসাধীন আছেন, যাদের বিভিন্ন পর্যায়ে অপারেশন করা হয়েছে, প্রাইমারি অপারেশন, সেকেন্ডারি অপারেশন এবং থার্ড লেভেলে গিয়েও অপারেশন অনেকের লাগছে। এবং এই প্রত্যেকটা রোগীর পেছনে এক একটা করে নতুন স্টোরি আছে, প্রত্যেকটা রোগীর পেছনে নির্মমতার একটা ইতিহাস আছে, যে তারা বিভিন্ন সময়ে ছাত্র আন্দোলনে গিয়েছেন, কেউ শিশু, কেউ কিশোর, কেউ মা। একজন মহিলার সাথে আমরা কথা বলেছি, পারভিন, যাত্রাবাড়িতে যিনি যেদিন বেশি গুলিবিদ্ধ অবস্থায় বাচ্চাদের লাশ পড়েছিল বা আহত অবস্থায় পড়েছিল, আহত একটি ছেলে তাকে রিকোয়েস্ট করেছিল যে আমাকে একটু ধরে এখান থেকে সরান, সে পড়েছিল রাস্তার ধারে, তাকে সে বুকে জড়িয়ে সরানোর চেষ্টা করছিল। বুকে জড়ানো অবস্থায় ওই ছেলেটির পিছন থেকে আরেকটি গুলি করা হয়, সেই ছেলেটা তার বুকের মধ্যেই শহীদ হয়ে যায়। সে যখন পিছনে ঘুরে দেখছিল যে কে গুলি করছে, তখন ওই মহিলার চোখে গুলি করা হয়, সেই চোখে গুলিবিদ্ধ অবস্থায় এখানে চিকিৎসাধীন সে আছে। এরকম অসংখ্য নজির নিয়ে প্রত্যেকের এক একটা জীবন্ত কাহিনী নিয়ে প্রত্যেকে এখানে ভর্তি আছেন। তো এগুলো আমাদের তদন্তের বিষয় ছিল যে এটা যে গণহত্যা ছিল, তারা বিভিন্নভাবে ডিনাই করার চেষ্টা করেছে, কোনো গুলি করা হয়নি। এবং এই গুলিগুলো দেখেন কেউ পায়ের নিচের দিকে নয়, সমুদ্রের দিকে। যে গুলিগুলো করা হয় শুধুমাত্র জীবনহানি করার জন্য বা পার্মানেন্টলি ডিসেবল করে দেওয়ার জন্য, সেই গুলিগুলোর প্রমাণ আমরা এখানে পেয়েছি। আমরা তাদের নাম, ঠিকানা, তথ্য এগুলো কালেকশন করছি, তাদের বক্তব্য নিচ্ছি এবং ভবিষ্যতে আরও তাদের সাথে যোগাযোগ করে আরও ডিটেল আমরা নেব, কারণ এত বিপুল সংখ্যক আহত রোগী বা এদের তথ্য একদিনে নেওয়া সম্ভব নয়, সেটা আমরা কন্টিনিউয়াসলি। সরাসরি ছিলাম জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বক্তব্য। সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এই ছিল সময় সংবাদের, সঙ্গে থাকুন সময়ের।